20 আগস্ট 1971 করাচি। একটি সামরিক বিমান রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে পাকিস্তানি বিমান বাহিনীর কঠোর নিরাপত্তা। দূরে দাঁড়িয়ে একজন বাঙালি কর্মকর্তা তাকিয়ে আছেন বিমানটির দিকে। তার পরনে পাকিস্তানি বিমান বাহিনীর পোশাক, অথচ তার মন তখন আর পাকিস্তানে নেই। তিনি জানেন সামনে যে সিদ্ধান্তটি তিনি নিতে যাচ্ছেন তারপর আর ফেরার পথ নেই। গল্পটি বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের। সেই লকহিড T-33 প্রশিক্ষণ বিমানটির কল সাইন ছিল ব্লুবার্ড 166। পাকিস্তানি তরুণ পাইলট অফিসার রশিদ মিনহাজ বিমানটি নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল গড়িয়ে তখন প্রায় 11:30। মতিউর রহমান নিজের গাড়ি নিয়ে চলে গেলেন ট্যাক্সিওয়ের কাছে। প্রত্যক্ষদর্শী ফরিদুজ্জামানের ভাষ্য অনুযায়ী মতিউর রহমান এমনভাবে গাড়িটি রাখেন যাতে পেছন থেকে কেউ সহজে তার কাছে আসতে না পারে। তারপর তিনি চলন্ত T-33-কে থামান। এরপর যা ঘটল তার জন্য তার নিজের সাথে কতটা যুদ্ধ করতে হয়েছিল আমরা তা জানি না। মতিউর রহমান উঠে গেলেন বিমানের পেছনের ককপিটে। তিনি কোনো স্বাভাবিক ফ্লাইটের জন্য প্রস্তুত হয়ে ওঠেননি। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী তার সঙ্গে তখন প্যারাশুট বা ফ্লাইট হেলমেটও ছিল না। তিনি যেন আগেই মেনে নিয়েছিলেন এই যাত্রায় হয়তো তার শেষ যাত্রা। বিমানটি রানওয়ের দিকে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত পর ব্লুবার্ড 166 আকাশে উঠল। হঠাৎ মতিউর রহমান বিমানটির গতিপথ বদলে দিলেন। বিমানটি পাকিস্তানের স্বাভাবিক রুট ছেড়ে ভারতের দিকে যেতে শুরু করল এবং অত্যন্ত নিচু দিয়ে উঠতে থাকল। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এয়ারক্রাফটটির উচ্চতা এতটাই কম ছিল যে সেটি প্রায় গাছের মগডাল দিয়ে উঠছিল। কিন্তু কেন এত নিচু? কারণ রাডারের চোখ এড়িয়ে যেতে হলে যতটা সম্ভব নিচে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই চারদিকে অ্যালার্ম ছড়িয়ে পড়ে। ব্লুবার্ড 166 হাইজ্যাকড। রেডিও যোগাযোগে বিমানটি হাইজ্যাকড হওয়ার কথা জানানো হয়। এরপর পাকিস্তানি বিমান বাহিনী সেটিকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনও ব্লুবার্ড 166 ছুটছে ভারতের দিকে। মতিউর রহমানের লক্ষ্য ছিল পাকিস্তান ছেড়ে ভারতে পৌঁছানো এবং সেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া। তিনি জানতেন বিমানটি নিয়ে সীমান্ত পার হওয়া সহজ হবে না, তবুও তিনি চেষ্টা করেছিলেন। তারপর শুরু হয় সেই শেষ কয়েক মিনিট। ককপিটের ভেতরে আসলে কি হচ্ছিল এখানে ইতিহাস থমকে যায়। আমরা জানি T-33 ছিল 2 আসনের প্রশিক্ষণ বিমান এবং সামনের ও পেছনের ককপিটের কন্ট্রোলস পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। ফলে বিমানটি আকাশে ওঠার পর নিয়ন্ত্রণ নিয়ে তীব্র দ্বন্দ্ব হচ্ছিল অফিসার রশিদ মিনহাজ ও মতিউর রহমানের মধ্যে। কিন্তু ঠিক কোন মুহূর্তে কে কোন কন্ট্রোল নিয়েছিলেন, কে এয়ারক্রাফটকে কোন দিকে ঘুরিয়েছিলেন, শেষ মুহূর্তে ক্যানোপি কিভাবে খুলেছিল, মতিউর রহমান কিভাবে ককপিট থেকে বেরিয়ে গেলেন, এসবের সম্পূর্ণ উত্তর আজও আমাদের হাতে নেই। বিমানটি পরে পাকিস্তানের থাট্টা অঞ্চলের কাছে বিধ্বস্ত হয়। ক্র্যাশ ইনভেস্টিগেশন ভিত্তিক একটি পরবর্তী রিকনস্ট্রাকশনে বলা হয় বিমানটি নোজ ফার্স্ট মাটিতে আঘাত করে। রশিদ মিনহাজের দেহ এয়ারক্রাফটের সামনের অংশেই ছিল, কিন্তু মতিউর রহমানের দেহ পাওয়া যায় কিছুটা দূরে। মতিউর রহমান জানতেন তিনি কি করতে যাচ্ছেন। তিনি পাকিস্তান বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। সেই বাহিনীরই একটি ঘাঁটি থেকে তিনি সেই রাষ্ট্রেরই একটি সামরিক বিমান নিয়ে বেরিয়ে পড়েছিলেন, একটি এমন দেশের স্বপ্ন চোখে নিয়ে যে দেশ তখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়নি। তিনি জানতেন তার বিরুদ্ধে পাকিস্তানের সামরিক শক্তি ব্যবহার করা হবে। তিনি জানতেন সীমান্তে পৌঁছানো নিশ্চিত নয়। তিনি জানতেন ব্যর্থ হলে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তারপরও তিনি উড়েছিলেন। ব্লুবার্ড 166 শেষ পর্যন্ত ভারতের আকাশে পৌঁছাতে পারেনি। মতিউর রহমানও পারেননি মুক্তিযুদ্ধের মাটিতে ফিরে গিয়ে হাতে অস্ত্র তুলে নিতে। তিনি যে আকাশ পেরোতে চেয়েছিলেন সেই আকাশই তার শেষ ঠিকানা হয়ে গেল। 20 আগস্ট 1971। মাত্র কয়েক মিনিটে সেই অসম্পূর্ণ উড্ডয়ন শেষ হলো পাকিস্তানের মাটিতে। কিন্তু তার গল্পটা সেখানে শেষ হয়নি। বছরের পর বছর ধরে তার দেহাবশেষ পাকিস্তানের মাটিতে সমাধিত ছিল। অবশেষে 2006 সালের 24 জুন তার শহীদ হওয়ার 35 বছর পর মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃসমাহিত করা হয়। স্বাধীন বাংলাদেশ তাকে দিয়েছে দেশের সর্বোচ্চ সামরিক বীরত্বের স্বীকৃতি, বীরশ্রেষ্ঠ। আজকের এই দিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।